দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। টানা 11 দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হামাসও। এদিকে যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। বিধ্বস্ত গাজাকে মানবিক সহায়তা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নিবির আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অবশেষে স্থগিত হল ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন। জাতিসংঘের আহ্বানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিশরের মধ্যস্থতায় প্রায় 11 দিন পর বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয় এই যুদ্ধবিরতি হবে দ্বিপক্ষীয় এবং শর্তহীন। যুদ্ধবিরতির ঘোষণার পরেই মধ্যরাতে গাজাবাসী বের করে বিজয় মিছিল। স্বস্তি ফিরে আসে তাদের মাঝে। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে হামাস। বিষয়টিকে নেতানিয়াহুর পরাজয় হিসেবে উল্লেখ করেছে তারা। যুদ্ধটি আজ শেষ হয়েছে, তবে নেতানিয়াহু ও বিশ্বের জেনে রাখা উচিত ট্রিগারে এখনো আঙুল রয়েছে আমাদের। প্রতিরোধের সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবো আমরা। এদিকে যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিধ্বস্ত গাজাকে দিয়েছেন সহায়তার আশ্বাস। জাতিসংঘের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজার জনগণ এবং গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রদানের জন্য কাজ করব আমরা। গেল 10 মে থেকে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তাদের আগ্রাসনে 11 দিনে নিহত হয় 232 জন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের পাল্টা রকেট হামলায় নিহত হয় 12 জন ইসরায়েলি। নিবির আমিন, নিউজ 24। পরকীয়ার জেরেই চট্টগ্রামের মিতু হত্যা বলছে মিতুর পরিবার। একই মত তদন্তকারী সংস্থা পিবিআইয়েরও। অন্যদিকে বাবুল আক্তারের করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলেও তা এখনো গ্রহণ করেননি আদালত। আর একই ঘটনায় বাবুলকে আসামি করে শ্বশুর আরও একটি মামলা করায় এটির গ্রহণযোগ্যতা নিয়েও চলছে সমালোচনা। সিনিয়র আইনজীবীরা বলছেন একই ঘটনায় 2 মামলা কোনো ভালো দৃষ্টান্ত নয়। এতে প্রকৃত অপরাধীর সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। নয়ন বড়জয়ের রিপোর্টে বিস্তারিত। স্ত্রী খুন হওয়ার পর নিজের বিশ্বস্ত সোর্স মুসাকে প্রধান আসামি করে মামলা করেছিলেন চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তার। তদন্ত শেষে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ, কিন্তু আদালত তা এখনো গ্রহণ করেননি। ভার্চুয়াল কোর্ট হওয়ায় বারবার পিছিয়ে যাচ্ছে এই মামলা শুনানি। লকডাউনের কারণে শুধু জামিনের আবেদনগুলো ছাড়া অন্য কোনো আবেদন অথবা অন্য কোনো দরখাস্ত শুনানি হচ্ছে না, সে কারণে এটা এখনো গ্রহণও হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার পরে বাবুলের শ্বশুর বাবুলকে প্রধান আসামি করে আরেকটি হত্যা মামলা করেন, যেটিতে গ্রেপ্তার আছেন বাবুল। আর এখানেই আইনের নানা ফাঁক ফুকর দেখছেন সিনিয়র আইনজীবীরা। বলছেন একই ঘটনায় 2 মামলা ভালো দৃষ্টান্ত নয়, এতে প্রকৃত অপরাধী সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। 2টি মামলা হওয়ার কারণে প্রকৃত ঘটনা তদন্তে ডাউট সৃষ্টি হবে এবং আসামি পক্ষ প্রকৃত খুনিরা বেনিফিট পাবে। মামলার এজাহারে ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংহের সাথে বাবুলের পরকীয়ার জেরে মৃত্যু খুন হয়েছে বলে উল্লেখ করেন মৃত্যুর বাবা। পরকীয়া প্রেমের ডকুমেন্ট গায়ত্রী তো কিছু মেসেজ 29টা মেসেজের ডকুমেন্ট এখন আছে, সে ভাষাগুলো তো এমন ভাষা না, ওই ধরনের ভাষা। পিবিআইও বলছে বাবুল মৃত্যুর পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। এটা হয়তো ওয়ান অফ দ্য পার্ট, সেটা হলো যে ওনার সাথে মিতুর ভাবির অনেক দূরত্ব হয়ে গিয়েছিল, পারিবারিক কলহ অনেক বেশি হয়ে গিয়েছিল, সেটাই মূল কারণ হিসেবে আমরা ধরে নিচ্ছি। মামলার কার্যক্রম এগিয়ে নিতে চিহ্নিত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের তাগিদের পাশাপাশি যারা আটক আছে প্রয়োজনে তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সাধারণ খাবার খেতে পারছেন খালেদা জিয়া, তবে রুচি ফেরেনি। শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তা এখন অনিশ্চিত। তথ্যগুলো টেলিফোনে জানিয়েছেন তার বোন
সেলিমা ইসলাম। দেশবাসী এবং নেতাকর্মীর উদ্বেগ কমাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য নিয়মিত প্রচারে চিকিৎসক এবং সরকারকে উভয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল 11 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যর বিভিন্ন পরীক্ষার জন্য 27 এপ্রিল তাকে ভর্তি করা হয় বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে। 3 মে শ্বাসকষ্ট অনুভব করলে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয় তাকে। ফুসফুসে জমে যাওয়া পানি অপসারণ করা হয়। চিকিৎসকেরা জানান করোনা পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার স্বাস্থ্যর অবনতি ঘটেছে। আইনে সুযোগ না থাকায় বিদেশে চিকিৎসার পরিবারের আবেদনটি নাকচ করে দেয় সরকার। টেলিফোনে তার বোন সেলিমা ইসলাম জানান সিসিইউতেই আছেন খালেদা জিয়া, অল্প পরিমাণে স্বাভাবিক খাবার খেতে পারছেন। ম্যাডাম এখনো তেমন ভালো না, নর্মাল খাবারই খাচ্ছে, যাচ্ছে কেবল আমার ছোট ভাই ও বউ, ওরা দুইজনেই যাচ্ছে। খাবার আবার খায়ও না, খেতেও চায় না। খাওয়াটা এখনো সম্পূর্ণভাবে তার তেমন ভাবে রুচি আসে নাই। স্বাভাবিক খাবার মানে ভাত টাত খাচ্ছে, যতটুকুন পারে অতটুকুনি খাচ্ছে। দলের নেতারা বলছেন খালেদা জিয়ার অসুস্থতায় প্রতিনিয়তই উৎকণ্ঠায় কাটছে নেতাকর্মীদের। যেহেতু তিনি সরকারের কাস্টডিতে আছেন, সেই জন্য এটি প্রাথমিক দায়িত্ব সরকারের যে তার শারীরিক অবস্থা সম্পর্কে স্বচ্ছভাবে জনগণকে জানানো। আমরা আশা করি এই ক্ষেত্রে সরকার স্বচ্ছতার সাথে তার শারীরিক অবস্থা প্রতিদিনই মিডিয়াকে জানাবেন। যারা চিকিৎসাটা করছে ম্যাডামকে দেখে আসতেছে, আমরা দেখতে যেতে পারছি না, তারা বললে ভালো হয়। এবং তারা সবসময় বের হয়ে এসে ব্রিফ করেছে ম্যাডামের সম্বন্ধে। করোনা মহামারীর শুরুতে গেল বছরের 25 মার্চে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি দিয়ে খালেদা জিয়ার জন্য নির্বাহী আদেশ জারি করে সরকার। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে উদ্বেগে আছেন কয়েক হাজার টিকা গ্রহীতা। আদৌ তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন কিনা আর পেলেও তা কবে নাগাদ পেতে পারেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবশ্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন টিকা সংগ্রহের চেষ্টা চলছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে 6 জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন 2,50,303 জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 1,67,168 জন। এই হিসেবে এখনো দ্বিতীয় ডোজ নেননি 83,135 জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের অভিযোগ, দ্বিতীয় ডোজের সময় হলেও মুঠোফোনে খুদে বার্তা পাচ্ছেন না তারা, আর সরকারি টিকাদান কেন্দ্রে গিয়েও কাউকে পাচ্ছেন না। এ অবস্থায় কবে কখন দ্বিতীয় ডোজ টিকা পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এখানে বন্ধ পেয়েছি, কোনো নোটিশও নাই, লোকজনও নাই, আমাদের মোবাইলে কোনো মেসেজও আসে না, আর এখানে কেন্দ্রে এসে দেখি কোনো লোকজনও নাই। এখন আমরা কোথায় যাব? এদিকে দ্বিতীয় ডোজ টিকা নিতে না পেরে বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন বরিশাল বিভাগে বর্তমানে করোনা টিকার 1,365,টি ভাইল রয়েছে। এই ভাইল দিয়ে এখনো 13,650 জনকে টিকা দেয়া যাবে। আমাদের হাতে এখনো 1,365 ভাইল, দ্যাট ইজ 13,650 ডোজ আমাদের এখনো আমাদের হাতে আছে। সুতরাং আমরা এগুলি দেব। এরপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করব। গেল 8 এপ্রিল থেকে বরিশাল বিভাগে শুরু হয় কোভিডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুব বেশি না হলেও ঈদের এক সপ্তাহ পরও রাজধানীতে ফিরছেন মানুষ। 2 ফেরিঘাটে থেমে থেমে ভিড় বাড়ছে, ফেরিগুলো যাত্রীপূর্ণ হয়েই ঘাট ছাড়ছে। ফেরি থেকে নেমে ভোগান্তির চিত্র ঠিক আগের মতোই আছে। পরিবহন সংকটে ভেঙে ভেঙে লম্বা দূরত্ব পার হচ্ছেন কর্মস্থলে ফেরা যাত্রীরা, তাই গুনতে হচ্ছে তাদের বাড়তি ভাড়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি ভিড়লে এভাবেই ছোটেন রাজধানীমুখী মানুষ। এমন চিত্র সচরাচর দেখা যায় না। নৌযান ও গণপরিবহন বন্ধ থাকার জেরে গরমে কষ্ট করে ফেরিতে নদী পার হচ্ছেন মানুষ। এক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানা হয় না পুরোপুরি। অনেক খরচ বেশি বেড়ে গেছে, এরপরে গাড়ি সংকট, গাড়ি পাচ্ছি না, আরো মাথার উপরে গরম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সকালে খুব একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে মানুষের সংখ্যাও বাড়ে। দুপুরের মধ্যে সহস্রাধিক মানুষ এই ঘাট হয়ে পদ্মা পাড়ি দেন। আমাদের তো আর আউটপুট ইনকাম নাই, ফার্মেসির কোনো আউট ইনকাম নাই, আমরা শ্রমিক যারা, তাদের জন্য যে পয়সাটা কামাই করছি শুধু প্রত্যেকটা গাড়িতেই দিচ্ছি। স্বাস্থ্যবিধি মানা যায় তো, যদি সেই রকম ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই মানা যায়। এখন তো আরো বেশি সমস্যা। বাস আসছে আপনার 500 পর্যন্ত, 500 থেকে আপনার হাইস চলছে, হাইসে একজন জায়গায় 4 জন পড়ে। দৌলতদিয়া ঘাট হয়ে আসা যাত্রীরা বড় বিপাকে পড়েন মানিকগঞ্জে। ছোট বাহনে সাভার পর্যন্ত ভেঙে ভেঙে পথ পাড়ি দেন তারা। এজন্য স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ খরচ হওয়ার অভিযোগ রয়েছে। এখানে বলতেছে যে আমরা যাই 50 টাকা কি 40 টাকা, এর মধ্যে যাচ্ছে 100 টাকা। সমস্যা তো হচ্ছেই, কিন্তু কিছু করার নেই, প্রয়োজন তাই যাচ্ছি। সাভারের মতো মহাসড়কের একই চিত্র নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরেও আছে। পরিবহন সংকটে এসব জায়গায়ও দুর্ভোগে যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ঘরে ফেরা মানুষের বিস্তারিত জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, জানতে চাই আপনার কাছে, ফেরিঘাটে আজ ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন অন্যান্য দিনের তুলনায়? এখনো ঢাকামুখী হচ্ছে অনেক যাত্রী। আমি একটু দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ফেরিঘাটে এই মুহূর্তে কিন্তু যাত্রীদের প্রচন্ড চাপ আমরা দেখতে পাচ্ছি। এরা কিন্তু সকলেই ঢাকামুখী হচ্ছে এবং ঢাকায় থেকে এখনো কিন্তু অনেক করমুখী হচ্ছে। আমরা যদিও সকালবেলা ঢাকামুখী যাত্রীদের চাপটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই চাপটা কিন্তু একটু বেশি হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে একটি ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ফেরে যাবে। সে ফেরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে, কয়েকটি গাড়ি রয়েছে, বেশিরভাগই কিন্তু সে ফেরিতে যাত্রী রয়েছে। এরা কিন্তু সকলেই দৌলতদিয়া ঘাট দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার সাধারণ মানুষ। এরা কিন্তু সকলে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে কিন্তু ঢাকামুখী হচ্ছে। তো অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঈদের ছুটি শেষ হয়েছে বিদায় কাটিয়ে কিন্তু ঢাকামুখী হচ্ছে। তো অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঈদের ছুটি শেষ হয়েছে বিদায় কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কর্মমুখী হচ্ছে। তাদের সবচেয়ে বেশি অভিযোগ তো কিন্তু মহাসড়কে কিন্তু গণপরিবহন না থাকার কারণে কিন্তু তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু তাদের ছোট ছোট যানবাহনের দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হতে এবং ফেরিতেও কিন্তু তাদেরকে গাদাগাদি করেই কিন্তু তাদের নদী পার হতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে সকালের যে যাত্রীদের কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে ঢাকামুখী। তো এই বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই চাপটা বেলা বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পেতে পারে। তো এই দৌলতদিয়া ঘাট থেকে তারা কিন্তু পাটুলি ঘাটে গিয়ে আরেকটি প্রকার দুর্ভোগ বহনের আশঙ্কা করছেন, কারণ মহাসড়কে কিন্তু গণপরিবহন না থাকার কারণে পাটুলি ঘাট থেকেও কিন্তু তাদেরকে ঢাকা পর্যন্ত ছোট ছোট যানবাহনের উপরে নির্ভরশীল করতে হচ্ছে। তো জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা ঢাকামুখী হচ্ছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়। শামীম, আপনাকে ধন্যবাদ দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরো একবার আপনারা দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। গত 6 বছর ধরেই চলছে প্রতিশ্রুতি, তবুও রাস্তার বেহাল দশা কাটেনি, হয়নি সংস্কারও। ফলে অর্ধ দশকেরও দুর্ভোগের চিত্র হয়নি বদল। এমন অভিযোগ রাজধানীর আগারগাঁওয়ের সরকারি জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সের সামনের রাস্তাটির ব্যবহারকারীদের। এবার বর্ষা মৌসুমের আগে রাস্তাটি দ্রুত সংস্কার করতে ঢাকা উত্তর সিটি মেয়রের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। আগারগাঁওয়ের কিছু সড়কে যানবাহন ও পথচারী চলাচল মানেই ভোগান্তি। বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সামনে রাস্তাটি খানাখন্দে ভরে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সমূহের তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ভবনের সংলগ্ন রাস্তার অংশে এমন বেহাল দশা। আমাদের যাতায়াতের খুব সমস্যা, বৃষ্টি হলে রাস্তায় নামা যায় না, খুবই সমস্যা। এখন রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের পক্ষে আসলে এই সুবিধা, যাতায়াতের সুবিধা, সবার জন্য সুবিধা। বৃষ্টি হলে তো সিএনজি ডুবে যায়, বন্ধ হয়ে যায়।
এছাড়া বিনা বৃষ্টিতেই কাদায় ভরে আছে সরকারি জাতীয় সংসদ সচিবালয়ের আবাসিক কমপ্লেক্সের সামনের রাস্তায়। আবার রাস্তার সংস্কার না হওয়ার সুযোগে রাস্তা দখল করে কেউ কেউ গড়ে তুলেছে চোরাই তেলের ব্যবসা। ফলে রাস্তা সংকুচিত হয়ে দুটো গাড়ি একসঙ্গে চলতে পারছে না। এই গাড়ি আয় তেল দেয়, তারপর আমরা টাকা দিয়ে নামাই। এই কিছু কোম্পানির গাড়ি আছে, সরকারি গাড়ি, এমনকি প্রশাসনের গাড়িও আছে। কি অবস্থা রুট গার্ডের জন্য সাসপেনশনের কাজ প্রতি 3 মাস অন্তর অন্তর করতেছি, আর আগে 6 মাসে 8 মাসে করতাম না। রাস্তাটি দ্রুত সংস্কারে আবার ডিএনসিসি মেয়রের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণে একরকম বিপ্লব হয়েছে গত 1 দশকে। ফলে সবুজ নগরীতে পরিণত হয়েছে পুরো রাজশাহী, আর রাজশাহী এর জন্য পেয়েছে বিশ্ব স্বীকৃতিও। ইতিমধ্যে নগরীকে আরো সবুজ করতে 14 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামীতে প্রতিটি প্রকল্পে সবুজকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মেয়র। রাজশাহী থেকে কাজী শাহেদ জানাচ্ছেন বিস্তারিত। রাস্তার মাঝে সারি সারি গাছ, সবুজের আভা সড়ক জুড়ে, তাতে আছে নানা রকম ফুল। রাজশাহী মহানগরীর এমন সবুজ কাছে টানে সব বয়সী মানুষকে। টানা লকডাউনে আগের চেয়ে নগর হয়েছে বেশি সবুজ। মেয়র বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়েছে, প্রয়োজন মতো এখনো সবুজ হয়নি নগরী। তাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সবুজ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। উষ্ণতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, কাজে আমরা মনে করছি আরো বেশি পরিমাণ বৃক্ষ লাগাতে হবে এবং প্রচুর পরিমাণে আমরা বনজ গাছ এবছর লাগাবো, আর সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার পাশে লাগাবো। পদ্মাপাড়ের নৈসর্গিক পরিবেশের আড্ডা, মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি, সবুজের মেলবন্ধন মুগ্ধ করছে সবাইকে। নগরীতে যে সবুজের যে বিপ্লব, এটিকে এত বেশি পজিটিভলি দেখছি, ভীষণ রকম ভালো লাগছে। রাজশাহীর বাইরে থেকে যারা আসে তারা প্রতিটা মানুষই এই মুগ্ধতা প্রকাশ পায়। অন্য শহরে যে বালিকোনা বা ধুলিকোনা থাকে, সে তার থেকে আমাদের রাজশাহী অনেক উন্নত। 2016 সালে রাজশাহী প্রথম পরিবেশ দূষণ রোধে বিশ্বে প্রথম হয়েছিল। 2006, 2009 ও 2012 সালে দেশে বৃক্ষরোপণে প্রথম হয়। আগামী বাজেটে সিটি কর্পোরেশন অতিরিক্ত বরাদ্দ রাখছে। পাওয়া গেছে সরকারি থোক বরাদ্দ। কিছু অতিরিক্ত অর্থ বরাদ্দ আমাদের বাজেটে থাকবে, প্লাস বন পরিবেশ মন্ত্রণালয় থেকে রাজশাহীর এই সমস্ত অ্যাক্টিভিটিসের জন্য 14 কোটি টাকার একটা বরাদ্দ আমাদের নামে আমরা পেয়েছি। রাজশাহী মহানগরীর নেয়া প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে বৃক্ষরোপণ, যা নগরীকে সবুজ করতে সহায়তা করছে। এ ধারা প্রতিটি প্রকল্পে থাকবে বলে জানিয়েছেন মেয়র। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে 65 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন জেলেরা। এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বুরজয়। তার কাছে জানতে চাই, জয়, জেলেদের সংসার নির্বাহ করতে সরকারি কোনো সহায়তার আশ্বাস এখনো পর্যন্ত পেয়েছে কিনা, কিংবা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে? ধন্যবাদ তন্ময়, আপনি যথার্থই বলছেন। কিন্তু যে যারা জেলে তারা অলস সময় কাটাচ্ছেন, যেখানে সমুদ্রে থাকার কথা, আপনি যেখানে সারি সারি ফিশিং বোটগুলো দেখছেন, এই ফিশিং বোটগুলো কিন্তু আসলে উপকূলে থাকার কথা নয়। এই সময়ে সমুদ্রে থাকার কথা। জেলেরা এই ফিশিং বোট নিয়ে মাছ আহরণ করার কথা রয়েছে। কিন্তু দেখা যায় কিন্তু আসলে যে সরকারের যে নিষেধাজ্ঞা কয়েক বছর ধরে কিন্তু তারা মেনে যাচ্ছে, কিন্তু কিছুটা সুফলও কিন্তু অনেকটা পাচ্ছে। যেখানে ইলিশ প্রজনন বাড়াতেই সরকারের এই উদ্যোগ, সেই উদ্যোগ কয়েক বছর ধরে সুফল পাচ্ছে। যেখানে একেবারে বিলুপ্তির দিকে গেছে বাংলাদেশের প্রিয় ইলিশ মাছ, সেই মাছ কিন্তু এখন কিন্তু আসলে জেলেদের জালে কিন্তু অনেকটা ধরা পড়ছে। কিন্তু এখানে যারা অলস সময় কাটাচ্ছেন তাদের হাতে সরকারের যে প্রণোদনা, সেই প্রণোদনা এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলতে চাচ্ছি, কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? আমি এই পেশায় আছি, আমি এখন 45 পর্যন্ত সাগরে 45 পর্যন্ত আমি মেশিনেও মেস্তারিগিরি করি সাগরের সমুদ্রত। তারপর হলদি সরকার যেগুলো নাকি এখন তো বন্ধ দিছে তো আমাদের তো এখনও অনুদান দেয় না, দিতে না দেয় আমাদের বাড়িঘর কী দিয়ে চলে, সংসার চলে কী দিয়ে? সরকারে তো অনুদান দেয় বলে কই, আমাগুলো তো পাওয়া যায় না। যেখানে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করা বন্ধ, সেখানে ভারতের জেলেরা তো সমুদ্রে আছে। ভারতের বোর্ডা এনে সমুদ্র থেকে ধরে নিয়ে যায়।
আমাদেরগুলো তো বন্ধ করে দিছে, ভারতেরগুলো আইনে কেমনে আমাদের দেশে মাছ ধরে নিয়ে যায়। তা আমরা তো এখন তো বইটা আমাদের বাড়িঘর কী দিয়ে চলবে, আমরা ছেলে মেয়ে কী দিয়ে লেখাপড়া করাবে, এই সরকারের অনুদান দেবে। এই উদ্যোগ কতটুকু সুফল পাবে বলে মনে করছে? অতটুকু সুফল তো আমরা তো সরকারের নদিলে আমরা পাবো কেন? সরকার যদি দেয় তাহলে না আমরা পাবো না। আমি আপনার থেকে জানতে চাচ্ছি, যেখানে বাংলাদেশের জেলেরা সমুদ্রে নেই, সেখানে ভারতের জেলেরা কিন্তু একই সমুদ্রে আছে। তো যেখানে সরকার যে উদ্যোগ নিল ইলিশ প্রজনন বাড়বে, আদৌ কি বাড়বে কিনা? এখন বাড়বে তো ওই তো সরকারও তো ভারতগুলো বন্ধ করে দিতে হবে না, ভারতগুলোতে তো ধরে নিয়ে যায়। এখন বন্ধ সময় তো আমাদের বাংলাদেশগুলো তো বন্ধ, ভারতে এগুলো আইএনএ মাছ ধরে নিয়ে যায়। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা জেলেরা যেখানে সমুদ্রে থাকার কথা রয়েছে তারা বলছেন যেখানে কিন্তু আসলে বাংলাদেশের জেলেরা কিন্তু সমুদ্রে না থাকলেও ভারতের জেলেরা কিন্তু বাংলাদেশের জলসীমায় তারা এসে মাছ কিন্তু আহরণ করার কথা আমাদেরকে জানিয়েছেন। সেই জায়গাগুলোতে সমুদ্র প্রহরী যারা আছে তারা যদি খুব একটা কঠোর অবস্থানে থাকে তাহলে কিন্তু সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ অনেকটা সুফল হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বুরাজয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কঠিন সময় পেরিয়ে দেশের পুঁজিবাজারে অনুঘটকের ভূমিকা রাখার প্রত্যাশা এলআর গ্লোবালের। সম্প্রতি ঢাকার প্রগতি সরণিতে এমচাম কার্যালয়ের আব্দুল মোমেন হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পুঁজিবাজার পরিস্থিতি এবং এলআর গ্লোবালের সাফল্যের বিবরণ তুলে ধরেন রিয়াজ ইসলাম। নিউ ইয়র্ক ভিত্তিক একটি কোম্পানির এই সহযোগী প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তারা অনুঘটকের ভূমিকা পালন করতে চায়, আর সেই লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থাকে পূর্ণ সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম। সংবাদের রিপোর্ট জানিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশ জুড়ে মাশরুমের চাষ কমে আসলেও এরই মধ্যে অনেকে ভাগ্য বদলাচ্ছেন এই কৃষি পণ্যে। কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় মাশরুমের উদ্যোগ নিয়ে এখন উদাহরণ গড়েছেন আমিনুল ইসলাম নামে এক যুবক। মাশরুমের উপকারিতা সঠিকভাবে প্রচার ও বাজারজাত ব্যবস্থা আধুনিক করা গেলে গ্রামীণ জনপদে অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মনে করেন কুড়িগ্রামের সচেতন নাগরিকরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবি দিয়ে নেক্সট রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আমিনুল ইসলাম একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনাকালে সেই চাকরি হারিয়ে পুরোদস্তুর মাশরুম চাষী তিনি। গেল নভেম্বরে বগুড়া থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নেন আমিনুল। ডিসেম্বরেই লাখখানেক টাকা খরচ করে অবকাঠামো তৈরি করেন। প্রাথমিক উৎপাদন শুরু করতে মাশরুমের 600 বীজ ব্যবহার করেন তিনি। আমিনুল এখন মাশরুম নিয়ে বড় স্বপ্ন দেখেন, কারণ ফেব্রুয়ারির প্রথম চালানেই তার বিক্রি হয়েছে 80,000 টাকার পণ্য। এই উদ্যোক্তার দাবি, সরকারি বেসরকারিভাবে বাজারজাতের উদ্যোগ নিলে গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে মাশরুম। কাঁচা এবং শুকনো মিলে লোকাল এবং ঢাকা আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকি। তো 70,000 টাকার উপরে আমার এ পর্যন্ত সেল হয়ে গেছে। আমার এখানে সামনে বীজও পাওয়া যাবে মাশরুমের। তো বাংলাদেশের অনেক বেকার ভাই বোনেরা আছে, তারা চাইলে এই মাশরুম চাষে আগ্রহী হতে পারে। এখান থেকে বগুড়া, রাজশাহী, সিলেট ও ঢাকায় মাশরুম যায়। স্থানীয় কিছু দরিদ্র মানুষের আয় রোজগারের পথও দেখিয়েছে আমিনুলের এই উদ্যোগ। আমাদেরকেও ডাকে, সমসম কাজ টাজ করি, দিন মজুরি কিছু দেয়। 300-350 টাকা বেতন দেয়, তাতে দিন ভালো যায় আর কি। মাশরুমের মতো স্বল্প পুঁজির ব্যবসা কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সচেতনরা। তবে এর জন্য সরকারি উদ্যোগ জরুরি বলছেন তারা। যে আমাদের কুড়িগ্রামে যদি বাণিজ্যিক উপায়ে এই মাশরুম চাষ করা যায়, তাহলে আমাদের এই অঞ্চলের জনসাধারণ তথা দেশের মানুষ এই মাশরুম খেতে পারবে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। মাশরুম বাজারজাতের কৌশল আধুনিক হলে বিক্রি বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। এখানে অনলাইনের মাধ্যমে সে উৎপাদিত পণ্য বাজারজাত করে আসতেছে। এই লাভজনক সবজি আবাদ দেখে আশেপাশের কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছে। মাশরুম চাষ জনপ্রিয় করতে 1979 থেকে 80 সালে মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র প্রতিষ্ঠা করে সরকার। তবে নানা কারণে সেই প্রকল্প এখন মুখ থুবড়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপ ভ্রমণে যেতে যারা আগ্রহী তাদের জন্য রয়েছে সুখবর। করোনার টিকা গ্রহণকারীদের জন্য খুলছে ইউরোপের দরজা। বুধবার এই ইস্যুতে একমত হয়েছে ইউ এর 27টি দেশ। তবে কোন দেশ ভ্রমণে যাবেন সেই সিদ্ধান্ত নেবার আগে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক ইউরোপের নয়নাভিরাম কয়েকটি দেশে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড প্রথম সারিতে থাকায় দেশটির প্রতি পর্যটকদের আগ্রহ উপচে পড়া। ইউরোপের এই দেশটির রাজধানী হেলসিঙ্কি, যেখানে সুন্দর প্রকৃতি এবং আধুনিক শহরের ঘনিষ্ঠ সহাবস্থান দেখা যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ফিনল্যান্ডের ট্রাভেল ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার আরেকটি অন্যতম কারণ। আপনি যদি প্রকৃতি প্রেমিক বা স্ক্যান্ডিনেভীয় ইতিহাসে আগ্রহী হন তবে সুইডেনের জুড়ে নিন। এটি ইউরোপের তৃতীয় বৃহৎ দেশ, তবে প্রাকৃতিক সৌন্দর্যে বলা যায় প্রথম। নিরাপত্তার দিক দিয়েও দেশটিকে রাখা হয় বেশ এগিয়ে। ইউরোপের ভ্রমণ স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। অসংখ্য হিন্দি ছবির গানের লোকেশনে দেশটির অবিশ্বাস্য রকম সুন্দর বিভিন্ন স্পট দেখা যায়। দেশটির প্রতি পর্যটকদের মুগ্ধতাও অনেক। ইউরোপের জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন নরওয়েকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জাদুকরী একটি শহর রাজধানী অসলো। রঙিন কাঠের ঘরগুলোর সঙ্গে বার্গেন এবং এর নিখুঁত কারুকার্যগুলো পর্যটকদের মন ছুঁয়ে যায়। তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালাও মন কাড়বে সবার। আসমাতুলি, নিউজ 24। আরো একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারির রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ফাইনালে আগামী রোববার তারা স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি হবেন নেদারল্যান্ডসের। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 প্রতিযোগিতায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের পদক পাওয়া। সুইজারল্যান্ডের লুজানে ইরানকে 5-3 সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান ও দিয়া জুটি। তবে সেমিফাইনালে কানাডাকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চে ওঠে বাংলাদেশ। প্রথম সেটে 37-32 ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটও 40-37 ব্যবধানে জিতে নেয় রোমান দিয়া জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট 37-36 পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় কানাডা, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারেনি বাংলাদেশকে। চতুর্থ সেটে 35-35 টাই করে জয় তুলে নেয় দল। আগামী রোববার সেরা হওয়ার লড়াইতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর 25 নভেম্বর দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই এই কিংবদন্তির মৃত্যু নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। এবার দিয়াগোর মৃত্যুর কারণ তদন্ত শেষে চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কর্মী সহ 7 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমে বৃহস্পতিবারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস বিচারকের কাছে এই অভিযুক্তদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে। যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার নিউরোসার্জন, সাইকিয়াট্রিস্ট অগাস্টিনা কোসাচভ এবং সাইকোলজিস্ট কার্লোস দিয়াজ। অভিযোগ প্রমাণিত হলে এদের 8 থেকে 25 বছর পর্যন্ত জেল হতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের এই মুহূর্তে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে। চিকিৎসক ও ম্যারাডোনার সহকারীদের মধ্যে কথাবার্তার একটি অডিও গণমাধ্যমে ফাঁস হয়, আর তাতেও মৃত্যুর আগে ম্যারাডোনার উপযুক্ত চিকিৎসা না হওয়ার ইঙ্গিত মিলেছে। অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 31 মে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।